সালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের জন্য আরো একটা ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে গুন্ডি টাইপের একটি ধর্ষী মেয়ে স্কুল কলেজ অ্যান্ড ভার্সিটির টপার ছেলেকে পছন্দ করে ফেলে। কিন্তু মেয়েটা ছিল একদম গাধামার্কা স্টুডেন্ট। তাছাড়া সবসময় মারামারি দুষ্টামিতে তো সে সবার আগে থাকে। ফলে শান্তশিষ্ট টপার ছেলেটি কি এরকম একটা মেয়েকে অ্যাকসেপ্ট করবে, নাকি গল্পে অন্য মোড় আসবে, তা তো তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এনজয় করো। আর হ্যাঁ, এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো এখন ভিডিও শুরু করি। শুরুতেই আমরা শাও নামের এই ছোট্ট মেয়েটাকে দেখতে পাই। তার বয়স যখন মাত্র 6 বছর, তখন তার মা একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। আর শাও তার বাবার কাছেই বড় হতে থাকে। শাওকে ছোটবেলা থেকেই তার বাবা বক্সিং শেখাতে নিয়ে যেত। সে ছোট্ট শাও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। আজ সে তার স্কুলে যাচ্ছিল, তখন তার বাবা বলে, প্রমিস করো আজ তুমি কারোর সাথেই মারামারি করবে না। শাও বলে, বাবা তুমি আমার হিরো, আমি সবসময় তোমার কথাই মনে রাখবো। এই বলে সে বেরিয়ে যায়। তখন পাশের বাসার হান নামের এই ছেলেটি সে শাওকে বলে, তোমার বাবা আজ তোমার ব্রেন ওয়াশ করেছে যে কারোর সাথে মারামারি করবে না, তাই না? তারপর হান তো শাওয়ের হেয়ার ক্লিপটি টাচ করে বলে, এটা একটি মাছ আর তোমার মাথা হচ্ছে একটা পুকুর। এরকম আরো বিভিন্ন কথা বলে শাওকে সে বিরক্ত করতে শুরু করে। এবার শাও তো হানকে মেরে সাহায্য করে দেয়। একটি লোক শাওয়ের মারামারি দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই হান হচ্ছে শাওয়ের ছোটবেলার বন্ধু। অন্যদিকে দেখানো হয় বড়লোক বাবার একমাত্র ছেলে জুনকে। স্কুলে সে পড়াশোনায় সবসময় সবার থেকে এগিয়ে থাকে। শাও এই জুনকে ভীষণ পছন্দ করত, কিন্তু জুন স্কুলে কারোর সাথে তেমন একটা মিশতো না। সে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। প্রতিদিনের মতো শাও আজও দাঁড়িয়ে আছে জুনকে দেখবে বলে, কারণ এদিক দিয়েই জুন তার গাড়ি দিয়ে স্কুলে আসে। তখন শাও দেখে একটি চোর একটি মেয়ের ব্যাগ থেকে পার্স চুরি করেছে। সাথে সাথে সে তাকে দাওয়া করতে থাকে, যা দেখে তার পিছন পিছন হানও দৌড়াতে থাকে। হঠাৎ ধাক্কা লেগে যাওয়ায় শাওয়ের ব্যাগ থেকে একটি নোটবুক পড়ে যায়, যেটাতে সে তার ভালোবাসার মানুষের কথা প্রতিদিন লিখে রাখত। হান তখন সেটা তুলে নেয় আর এটা খুলে সে একদম অবাক হয়ে যায়। এদিকে শাও তো চোরটিকে ধাওয়া করতে করতে একটি গলির ভিতরে চলে আসে। এখানে চোরের পুরো গ্যাং মিলে শাওকে ঘিরে ধরে। শাও বলে, আমার বাবা বলেছে সিনিয়র কারোর সাথে মারামারি না করতে, কিন্তু আমি নিজেকে বলেছি শাও তোমাকে একজন হিরোইনের থেকেও বেশি কিছু হতে হবে। এই বলে সে চোরের পুরো টিমকে মেরে অবস্থা খারাপ করে দেয়। চোরটি তখন তাকে পার্সটি ফেরত দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় জুন তার এই কর্মকাণ্ড আড়াল থেকে দেখছিল আর মনে মনে অনেকটা খুশিও হয়। তারপর শাও পার্সটি সে মেয়েকে ফিরিয়ে দেয়। তখন শাওর একজন ফ্রেন্ড বলে, তোমার ব্যাগের চেন খোলা। শাও দেখে তার নোটবুকটা ব্যাগের ভিতরে নেই। তখন সে তো সেটা খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তার ওই ফ্রেন্ড বলে, আমি একটা পিঙ্ক কালারের নোটবুক হানকে পড়তে দেখেছিলাম। এই শুনে শাও তো দ্রুত হানের কাছে ছুটে আসে আর বলে, আমার নোটবুকটা ফিরিয়ে দাও। কিন্তু হান বলে, আমার কাছে তো কোনো নোটবুক নেই, তুমি চাইলে আমাকে সার্চ করে দেখতে পারো। শাও তখন তার কাপড় খুলে চেক করতে থাকে। এই দেখে হানের বন্ধুরা বলতে থাকে, আজকে স্কুলের নোটিশ বোর্ডে এই খবরটি ঝুলানো হবে যে একজন মেয়ে একজন ছেলের জামা খুলে ফেলেছে। এই শুনে শাও বলে, তোমরা চুপ করো, আর হানকে মারতে থাকে। শাও বলে, সকালবেলা আমি যখন জুনকে দেখার জন্য দাঁড়িয়েছিলাম তখন তুমি আমার পাশে ছিলে, আর আমি যখন চোরকে ধরতে যাই তখনই হয়তো নোটবুকটা পড়ে গিয়েছে। হান বলে, তুমি কবে থেকে এত বুদ্ধিমতী হয়ে গেলে? তোমার এই গাধা মার্কা বেন্তু দেখি এখন কাজ করতে শুরু করেছে। এই বলে হান পালাতে থাকে আর শাও তার পিছু পিছু ছুটতে থাকে। তবে আমাদের শাও তো কম না, সে হানকে ধরে শাসাতে থাকে। হান তখন বলে, ওই যে দেখো জুন আসছে। শাও বলে, তুমি মিথ্যা বলছো। হান বলে, পিছনে তাকিয়ে দেখো, সত্যি জুন আসছে। শাও তাকিয়ে দেখে সত্যি সত্যি এখানে জুন আসছে। পছন্দের মানুষকে সামনে দেখে শাও যেন তার নিজের চোখটা ফিরাতেই পারছিল না। তখনই হান বলে, আমি জুনকে বলে দিব তুমি তোমার নোটবুকের প্রথম পৃষ্ঠাতে জুনকে নিয়ে কি কি লিখেছিলে। এই বলে সে আবারও ছুটতে শুরু করলে শাও তার পিছন পিছন ছুটতে থাকে। এক পর্যায়ে জুনের কাছাকাছি চলে আসলে হঠাৎ শাওয়ের হাতটি জুনের প্যান্টের পকেটের ভিতরে আটকে যায় আর তাড়াতাড়ি করে দৌড়াতে গিয়ে টান লেগে জুনের প্যান্টটি ছিঁড়ে যায়। ফলে ভিতরের আন্ডারওয়্যার বের হয়ে আসে। এই ঘটনা দেখে স্টুডেন্টরা তো সব একদম হা হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এখানে শাও তো এমন একটা কাণ্ড করে ফেলবে এটা সে নিজে ভাবতেও পারেনি। এদিকে সবাই তো জুনকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। এদিকে জুনের আন্ডারওয়্যারের ছবি দেখে হান বলতে থাকে,
এগ্রিবার দেখা যাচ্ছে। এবার জুন তার ড্রেস খুলে কোমরে বেঁধে নেয়। তখন শাও তাকে সরি বলতে গিয়েও বলতে পারে না। জুন বেচারা মন খারাপ করে সেখান থেকে চলে আসতে থাকে। এদিকে শাও আর হান ক্লাসে ঢুকতে গেলে জুনের সব ফ্রেন্ডেরা তাকে ঘিরে ধরে। এখানে ইলা নামের এই মেয়েটি বলে ওঠে, তুমি জানো আজ শুধুমাত্র তোমার কারণে জুন স্কুলের সবার সামনে হাসির পাত্র হয়েছে। তোমার এত সাহস হয় কি করে? তুমি জুনের কাছে এখনই ক্ষমা চাইবে। তখনই সেখানে জুন আসে। শাও তাকে দেখে বলে, আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। এই বলে সে তার সামনে মাথা নত করে। জুন বলে, তোমার ক্ষমা চাইতে হবে না। এই বলে সে তাকে উঠাতে গেলে তার আগে শাওই তার মাথা উঠিয়ে ফেলে। ফলে শাওয়ের মাথার সাথে জুনের ধাক্কা লেগে জুন তো আবারও পড়ে যেতে নেয়। তবে এবার ধরতে গিয়ে টান লেগে জুনের টি শার্টটা ছিঁড়ে যায়। কি একটা অবস্থা! সেই সাথে জুন তার মুখেও অনেকটাই ব্যথা পায়। ফলে সবাই তাদেরকে নিয়ে আবারও হাসাহাসি করতে থাকে। যাই হোক, পরের দৃশ্যে শাওকে জুনের টি শার্ট সেলাই করতে দেখা যায়। এখানে জুন বলে, তোমার মাথা আবারও আমার খুব কাছে চলে এসেছে, আমাকে দাও, আমিই পারবো। শাও বলে, যা কিছু হয়েছে তার জন্য আমি সত্যি দুঃখিত। এরকমটা হোক সেটা আমি কখনোই চাইনি। কিছুক্ষণ পর তারা ক্লাসে আসে। সবাই তখনও তাদেরকে নিয়ে মজা করতেই থাকে। এবার রাতের বেলা দেখা যায় জুনকে তার বাবা বলছিল, তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, তোমার স্বপ্ন ডক্টর হওয়া, সেটা তোমাকে পূরণ করতেই হবে। জুন বলে, ঠিক আছে বাবা। এই বলে সে তার রুমে এসে মানিব্যাগ থেকে একটি ছোট্ট মেয়ের ছবি দেখতে থাকে। আর তখন তার ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে যায়। তখন জুন নিজে নিজেই বলতে থাকে, জুন তোমাকে একজন ডক্টর হতেই হবে, অনেক বড় একজন ডক্টর। জুনের ছোটবেলায় কি হয়েছিল আর কেনই বা সে এই কথা বলছিল তা আমরা একটু পরেই জানতে পারবো। পরদিন খেলার মাঠে হান বলে, জুন তুমি আমাদের সাথে বাস্কেটবল খেলায় যোগ দিতে পারো। এখানে হান জুনকে অনেকটা ডিস্টার্ব করছিল, যা দেখে শাও এসে হানকে বাধা দেয়। হান তখন বলে, তুমি বলতে চাচ্ছ জুন আমার থেকে বেশি পারফেক্ট? আমি এখনই প্রমাণ করে দিব যে কে বেশি পারফেক্ট। হান তখন জুনকে বলে, চলো আমরা ম্যাচ খেলি। জুন সেখান থেকে চলে আসতে থাকলে হান সবাইকে বলতে থাকে, তোমরা সবাই শোনো, জুন আমার সাথে বাস্কেটবল খেলার চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছে। এখানে শাও তো তাকে থামানোর চেষ্টা করে। তখনই সেখানে ইলা এসে বলে, জুন তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। তারপর তাদের দুজনের মাঝে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। তবে দেখা যায় খেলার মধ্যে জুন একের পর এক গোলে হেরে যেতে থাকে। এখানে আসলে হান খেলাতে চিটিং করছিল, যার কারণে জুন বারবারই হেরে যাচ্ছিল। তারপর সে হানকে বলে, তুমি চিট করে খেলায় জিতার চেষ্টা করছো। এই নিয়ে তাদের দুজনের মাঝে হাতাহাতি শুরু হতে থাকে। শাও সহ সবাই মিলে তাদেরকে থামানোর চেষ্টা করে। তখনই সেখানে তাদের টিচাররা চলে আসে। টিচাররা তখন হানকে বকাবকি করতে থাকে, কিন্তু জুন তখন সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় আর বলে, মারামারি আমি আগে শুরু করেছিলাম। তখন টিচাররা বলে, তোমরা সবাই এখন বড় হয়ে গিয়েছো, তোমাদের জীবনে সঠিক ডিসিশনগুলো তোমাদেরকেই নিতে হবে। সুতরাং এখন তোমাদের পুরো স্কুল মাঠ ঘুরতে হবে পানিশমেন্ট হিসেবে। সবাই তখন শাস্তি হিসেবে মাঠের চারদিকে রাউন্ড দিচ্ছিল। এদিকে এই বিষয় নিয়ে অনেক টেনশন করার ফলে শাও একসময় সেন্সলেস হয়ে পড়ে। তখন জুন দৌড়ে এসে তাকে কাঁধে তুলে নেয় আর ক্যাম্পাসের হসপিটালে নিয়ে যেতে থাকে। কিছু সময় পর শাওয়ের জ্ঞান ফিরে আসে। সে জুনকে বলে, আমি সত্যটা জানি, সব দোষ ওই হানেরই ছিল, কিন্তু তুমি কেন সত্যিটা বললে না? জুন বলে, ডক্টর তোমাকে বলেছে রেস্ট নিতে। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি জুনদের বাড়িটি শাওদের বাড়ির পাশেই ছিল। রাতে বারান্দা থেকে জুন দেখে শাও তার পাঞ্চিং ব্যাগে একের পর এক ঘুষি মারছে আর অনেক বেশি রেগে আছে। জুন ভাবে সে হয়তো আজকের ঘটনার জন্যই তার উপর রেগেছিল। পরদিন স্কুলের ছাদে জুন ইউনিভার্সের একটি বই দেখছিল। তখন সেখানে শাও চলে আসে। সে জুনকে দেখে সেখান থেকে পালিয়ে যায় আর বলতে থাকে, জুন হয়তো মনে করেছে আমি তাকে ফলো করছি। আর ঠিক তখনই শাওয়ের ফোনটা বেজে ওঠে। আসলে তাকে জুনই কল করেছিল। শাও জিজ্ঞাসা করে, তুমি আমার নাম্বার কোথায় পেলে? জুন বলে, ক্লাসের অ্যাড্রেস বুক থেকে নিয়েছি। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কোন ক্লাসের পর ফ্রি আছো? শাও কি বলবে বুঝতে পারছিল না। স্কুল ছুটির পর জুন শাওকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। সামনে এত ডেজার্ট দেখে শাও বেশ অবাক হয়ে যায়। সে জুনকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে ট্রিট দিচ্ছ? জুন বলে, গতকালকের ঘটনার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই বলে সে তো দাঁড়িয়ে সরি বলতে থাকে। শাও বলে, তুমি কেন সরি বলছো? তারপর জুন আরো বলে, প্রতিদিন ছুটির শেষে গাড়ি করে যাওয়ার সময় তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখি, কেন দাঁড়িয়ে থাকো? শাও তো আসলে জুনকে দেখার জন্যই দাঁড়িয়ে থাকতো, তাই সে এখন কি উত্তর দেবে বুঝে উঠতে পারছিল না। জুন বলে, তুমি আমার কাছ থেকে কোনো কিছু লুকিও না। আচ্ছা, আমরা দুজন কি বন্ধু হতে পারি? জুনের দেওয়া এমন অফারে শাও তো পুরাই অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমি কি এসব স্বপ্ন দেখছি? আমার সাথে এখন কি হচ্ছে? তখনই জুন বলে ওঠে, তুমি কি আমার বন্ধু হতে চাইছো না? শাও বলে, এমন কিছুই না, আসলে তুমি স্কুলের সব থেকে টপ স্টুডেন্ট আর আমি হলাম সবচেয়ে গাধা মার্কা স্টুডেন্ট, সুতরাং আমরা কিভাবে বন্ধু হতে পারি? জুন বলে,
এত কিছু আমি জানি না, আমি শুধু জানি আমরা আজ থেকে বন্ধু। শাও বলে ঠিক আছে, তুমি আর আমি আজ থেকে তাহলে বন্ধু হলাম। জুন তখন বলে চলো বন্ধু খাওয়া শুরু করি। তখনই হঠাৎ করে শাও বলে ওঠে এইসব ডেজার্ট গুলো হানের অনেক পছন্দের খাবার। এটা শুনে জুন মনে মনে রেগে যায় আর ওয়েটারকে তখনই ডেকে বলে এই সব ডেজার্ট গুলো এখান থেকে নিয়ে যান আর নতুন কোনো ডেজার্ট দিন। তারপর জুন শাওকে বলে তুমি আর কখনোই হানের নাম আমার সামনে নিবে না। এবার রাতের বেলা শাও বলতে থাকে জুন কত হ্যান্ডসাম একজন ছেলে, সে আমাকে 18 রকমের ডেজার্ট খাইয়েছে, আজ আমি তার বন্ধু হতে পেরেছি, কিন্তু একদিন তার জন্য আমি স্পেশাল কেউ হব। তার পরের দিন সকালবেলা উঠেই তো শাও মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে দেয়, কারণ জুন ক্লাসের ফার্স্ট বয় আর সে যেহেতু তার বন্ধু তাই তার উচিত ভালোভাবে পড়াশোনা করা। কিন্তু কোনোভাবেই পড়াগুলো তার মাথায় ঢুকছিল না। তখনই জানালার কাছে কেউ একজন টোকা দিতে থাকে। জানালা খুলে শাও হানকে দেখতে পায়। হান বলে আজ আমাদের স্কুলের সাথে অন্য একটি স্কুলের ফুটবল ম্যাচ রয়েছে, চলো আমরা দুজন প্র্যাকটিস করি। তখন শাও বলে আমার এখন খেলার কোনো মুড নেই, তুমি এখান থেকে চলে যাও। হান বলে লাস্ট পরীক্ষায় তো তুমি মাত্র 200 মার্ক পেয়েছিলে, এত পরে কি হবে? এটা শুনে শাও তো রেগে যায় আর জানালা বন্ধ করে দেয়। অন্যদিকে তাদের স্কুলে ফুটবল ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু স্কুলের প্লেয়াররা অন্য স্কুলের প্লেয়ারদের কাছে হেরে যেতে থাকে। তখন হান বলে শাও অনেক ভালো প্লেয়ার, সে আমাদের দলকে জিতিয়ে দিতে পারবে। তখন একজন মেম্বার বলে সে কি করে পারবে, সে তো একজন মেয়ে। হান বলে শাও মাঠে নামলে সে আর মেয়ে থাকে না। এটা শুনে শাও হানের গায়ে মাইক ছুঁড়ে মারে। তারপর দেখা যায় শাও তাদের দলের হয়ে খেলতে থাকে। এইদিকে জুন তো মাঠের এক পাশে থেকে তার খেলা উপভোগ করছিল। অবশেষে দেখা যায় শাওদের দলটি খেলায় জিতে যায় আর এই বিজয়ে খুশি হয়ে সবাই শাওকে বারবার উপরে তুলতে থাকে। এভাবেই তাদের সময়গুলো কাটছিল। তারপর হাই স্কুল শেষ করে তারা এখন কলেজে উঠে যায়, কিন্তু শাওয়ের রেজাল্ট তেমন একটা ভালো আসেনি। তখন তার টিচার তার বাবার সাথে দেখা করে আর বলে শাওয়ের ইচ্ছা সে একজন টিচার হবে, কিন্তু তার রেজাল্ট মোটেও ভালো না, তবে সে খেলাধুলায় অনেক এক্সপার্ট, তাই আপনার উচিত হবে তাকে কোনো স্পোর্ট কলেজে ভর্তি করিয়ে দেওয়া। কিন্তু শাও এতে কোনোভাবেই রাজি হয় না, কারণ সে জুনকে ছেড়ে কোথাও যেতে চাইছিল না। তাই তার বাবা জুনকে অনেক রিকোয়েস্ট করে সে যেন তাদের বাসায় এসে শাওকে একটু পড়িয়ে দিয়ে যায়। জুন তখন রাজি হয়ে যায়। এবার বাসায় ফিরে শাওয়ের বাবা বলে জুন আজ থেকে তোমার হোম টিচার, সে আসবে তোমাকে পড়ানোর জন্য। এই কথা শুনে শাও তো বেশ অবাক হয়। তারপর থেকে জুন এসে শাওকে প্রতিদিন 2 ঘন্টা করে পড়িয়ে যেত। আগে যেসব পড়া শাওয়ের মাথায় কখনোই ঢুকতো না, এখন সেসব পড়াও তার কাছে অনেক ইজি হয়ে গিয়েছে। তারপর একদিন ক্লাসের টিচার শাওকে বোর্ডে একটি ম্যাথ সলভ করতে দেয়। শাও ম্যাথটি সঠিকভাবে করতে পেরেছিল, যা দেখে টিচার বলে এই প্রথম তুমি কোনো অঙ্ক সঠিকভাবে করতে পারলে। ক্লাসের সবাইও তখন হাততালি দিতে থাকে আর শাওয়ের এই সফলতার পিছনে একমাত্র জুনেরই অবদান ছিল। এই কারণে শাও তখন খুশিতে কান্না করে ফেলে আর জুনও মনে মনে অনেক খুশি হয়ে যায়। এভাবেই তারা উচ্চ মাধ্যমিক পাশ করে ফেলে আর এবার শাও অনেকটা ভালো রেজাল্ট করেই বের হয়েছে। সে কখনো 200 মার্কের উপর নাম্বার পেত না, কিন্তু আজ সে 602 নাম্বার পেয়েছে। শাও তখন জুনের খোঁজ করতে থাকে। কিছুক্ষণ পর জুন সেখানে চলে আসে, তবে তার মনটা অনেক খারাপ ছিল, কারণ সে পড়াশোনার জন্য আমেরিকায় চলে যাবে। আজ তাদের কলেজের শেষ বিদায়ের দিন। তারপর দেখা যায় হান, শাও, ইলা সবার চোখে পানি টলমল করছিল। সবার ভিতরে যেন একটা চাপা কষ্ট জমে আছে। টিচার বলে হান আর শাও তোমরা দুজন এত ভালো রেজাল্ট করেছো, যেটা আমরা আগে কখনোই ভাবতে পারিনি। তোমরা খারাপ স্টুডেন্ট না, খারাপ হলাম আমরা টিচাররা, কারণ আমরা তোমাদের দুজনকে বুঝতে পারিনি। সবাই তখন কান্না একদম ভেঙে পড়ে। জুনের সাথে আগের মতো দেখা হবে না এই ভেবে শাওয়ের মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। তাই সে জুনদের বাড়ির দিকে তাকিয়ে থাকে। তখনই সেখানে হান চলে আসে। গেটের সামনে ঝুলে থাকা শাওকে বলে চলো তুমি আজ আমাদের সাথে ডিনার করবে, কিন্তু শাওয়ের মন ভালো না থাকায় সে বাড়ির ভিতরে চলে যায়। পরের দিন জুন শাওয়ের সাথে দেখা করে আর বলে তুমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরিকল্পনা করছো? শাও তখন কিছুই বলতে পারে না। সে মনে মনে বলে আমি তো চাই তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হবে সে একই ইউনিভার্সিটিতে আমিও ভর্তি হব, যাতে করে প্রতিদিন আমি তোমাকে দেখতে পারি। তারপর আমরা দেখতে পাই শাও সেই একই মেডিকেল ইউনিভার্সিটিতে আবেদন করে যেটাতে জুন ভর্তি হয়েছে। তারপর শাও দেখে তার আবেদন তো অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এটা দেখে শাও তো মহা খুশি। সে তার বাবাকে এই কথাটি জানিয়ে বের হয়ে যায়। তার বাবাও শাওয়ের খুশিতে অনেক বেশি খুশি হয়, কিন্তু তার বাবা তার কম্পিউটার স্ক্রিনে দেখতে পায় শাও মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। অন্যদিকে তখন জুন ছুটে আসে শাওয়ের রেজাল্ট জানতে। শাওয়ের বাবা বলে শাও মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, কিন্তু শাওয়ের মায়ের ইচ্ছা ছিল শাও যেন টিচার হয়। তাছাড়া তার ব্লাড ফোবিয়া রয়েছে,
রক্ত দেখলে সে মাথা ঘুরে পড়ে যায়। জুন বলে তাহলে কেন সে টিচার ইউনিভার্সিটিতে আবেদন করেনি? তখন সেখানে হান চলে আসে। সে বলে আমরা সবাই একই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, আমি, শাও আর জুন আবারও একই ক্লাসমেট হতে যাচ্ছি। শাওর বাবা তখন বলে এটা পরিবর্তন করার আর কি কোনো সুযোগ নেই? জুন বলে না আঙ্কেল। তখন শাওয়ের বাবা বিরক্ত হয়ে চলে যায়। কিছুক্ষণ পর শাও 2টা আইসক্রিম নিয়ে ছুটে আসে। সে জুনকে বলে আমি তোমাকে মিষ্টিমুখ করাতে চাই, কারণ আমি মেডিকেল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। জুন বলে তুমি তো টিচার হতে চেয়েছিলে, তারপরও কেন মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ? কিন্তু শাও যে কেন এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে সেটা তো আমরা জানি। এখানে শাও এ বিষয়ে তাকে কিছুই বলে না। তারপর জুন বলে যাই হোক তোমাকে অভিনন্দন, এই বলে সে এখান থেকে চলে যায়। এবার বাসায় ফিরলে শাওয়ের বাবা তাকে অনেক বকাবকি করে আর বলতে থাকে তোমার স্বপ্ন ছিল তুমি বড় হয়ে একজন টিচার হবে, কিন্তু তুমি এটা কি করলে? শাও তো তার বাবাকে এর উত্তরে কিছুই বলতে পারে না, কারণ সে এসব কিছু করেছে তার পছন্দের মানুষটির কাছাকাছি থাকার জন্য। যাই হোক, পরের সিনে দেখা যায় আজ ইউনিভার্সিটিতে শাওয়ের প্রথম দিন। সব স্টুডেন্টদের মতো শাও এক বুক স্বপ্ন নিয়ে ক্যাম্পাসের দিকে যেতে থাকে। অন্যদিকে চ্যান নামের একটি ছেলেকে গাড়ি করে আসতে দেখা যায়। গাড়ি থামার পর তার পোষা ছোট্ট পিকটি ছাড়া পেয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সেটি শাওয়ের কাছে চলে আসে। শাও তখন সেটিকে তাড়ানোর চেষ্টা করতে থাকে আর জিজ্ঞাসা করে এই রাক্ষসটি কার? তখনই চ্যান এসে শাওকে বলে তোমার সাহস হয় কি করে আমার এই ছোট্ট বাচ্চাটিকে রাক্ষস বলার? শাও বলে ও তাহলে এই রাক্ষসটা তোমার, তুমি আমাকে ঘুষি মারতে বাধ্য করো না। চ্যান বলে তুমি আমাকে ঘুষি মারবে, তো মারো। শাও আবার সত্যি সত্যি তাকে ঘুষি মেরে তার নাকটা ফাটিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। ঘুষি খাওয়ার পরও চ্যান তো তার পিছু নিতে থাকলে জুন সেখানে এসে শাওকে প্রটেক্ট করে নিয়ে যায়। তখন সেখানে হানও চলে আসে। হঠাৎ জুনের ফোনটা বেজে ওঠে। জুন বলে ঠিক আছে আমি এখনই আসছি। হান বলে আরে যাও যাও। এটা শুনে জুন তো রাগ করে চলে আসে। শাও তখন হানের সাথে রাগ করে সেখান থেকে চলে যায়। বিকেলে ক্লাস শেষে জুন শাওকে বলে এখনো সময় আছে, চলো আমরা ক্যাম্পাসের চারদিকটা একটু ঘুরে আসি। শাও তো এতে মনে মনে অনেক খুশি হয়, কিন্তু তখনই সান নামের এই মেয়েটি চলে আসে আর বলে জুন আমাকে এখনই কিছু কাজের জন্য ইউনিভার্সিটির অফিস রুমে যাওয়ার প্রয়োজন, তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? জুনও রাজি হয়ে যায়। তারপর জুন শাওকে বলে আমাকে এখন অফিস রুমে যেতে হবে। শাও তখন মন থেকে না চাইলেও তাকে বিদায় জানায়। পরদিন তাদের ট্রেনিং এর জন্য মাঠে নেওয়া হয় আর তাদেরকে প্র্যাকটিস করতে দেওয়া হয়। হঠাৎ কয়েকজন মেয়ে এসে শাওকে বুলি করতে শুরু করে, এমনকি তারা তো তাকে আঘাত করতে শুরু করে। ফলে শাও তখন তাদের সবাইকে মারতে শুরু করে দেয়। তখন ট্রেনিং অফিসার এসে শাওকে তাদের কাছে ক্ষমা চাইতে বলে। শাও বলে তারাই তো আমাকে আগে মেরেছে, আমি তাদের কাছে কেন ক্ষমা চাইবো? তখন শাওকে পানিশমেন্ট হিসেবে রোদে দাঁড় করিয়ে রাখা হয়। রোদের এত উত্তাপের ফলে শাও সেখানে মাথা ঘুরে পড়ে যায়। এটা দেখে জুন তাকে কোলে নিয়ে ক্যাম্পাসের হসপিটালে নিয়ে যায়, যেটা দেখে সান মনে মনে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এর কিছুক্ষণ পর শাওয়ের জ্ঞান ফিরে আসে। এখানে জুন বলে আমি জানি সেখানে তোমার কোনো ভুল ছিল না, অন্যায় তারা করেছিল। অন্যদিকে দেখা যায় হান ইলার পিছন পিছন হাঁটছিল। ইলা বলে তুমি আমাকে ফলো করছো কেন? হান বলে আমি কেন তোমাকে ফলো করতে যাব, আমি তো হসপিটালের দিকে যাচ্ছিলাম শাওকে দেখার জন্য। ই বলে সে আবারও তার পিছু পিছু হাঁটতে থাকে। রাতের বেলা দেখা যায় চ্যান ড্রিঙ্ক করছিল। তখন একটি মেয়ে এসে তাকে ড্রিঙ্কের অফার করে। কিছুক্ষণ পরে আমরা দেখি বাইরে কয়েকজন লোক চ্যানকে তাড়া করছে। শাও এটা দেখে বুঝতে পারে চ্যান বিপদে পড়েছে। এদিকে একজন লোক চ্যানকে বলতে থাকে তুমি আমার গার্লফ্রেন্ডকে জোর করেছো তোমার সাথে ড্রিঙ্ক করার জন্য। চ্যান বলে আমি কখন জোর করলাম, সেই তো আমাকে জোর করছিল তার সাথে ড্রিঙ্ক করতে। তারা সবাই তখন চ্যানের উপর অ্যাটাক শুরু করলে সেখানে চ্যানকে বাঁচানোর জন্য শাও চলে আসে। কিন্তু হঠাৎই শাওয়ের মাথায় প্রচন্ড আঘাত লাগে। শাও তখন আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় আর তাদের সবাইকে মেরে তাড়িয়ে দেয়। তারপর তারা দুজন হসপিটালে আসে। ডক্টর বলে তোমাদের দুজনের মধ্যে কে আঘাত পেয়েছে? চ্যান বলে ও পেয়েছে, আগে তাকে বাঁচান। এই বলে সেও সেখানে সেন্সলেস হয়ে পড়ে। কিছুক্ষণ পর ডক্টর বলে সে ঠিক আছে, যেহেতু তুমি তার বন্ধু তাই আজকের রাতটা তুমি তার সাথেই থাকো। ওই সময় জুন তাকে ফোন করে। একই সময় সান আবার জুনের রুমে আসে। শাও তখন জুনকে বলে তোমার এখানে সান এসেছে তাই না? ঠিক আছে সমস্যা নেই, আমি ঠিক আছি, তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না। এই বলে শাও তো ফোনটা রেখে দেয়। জুনের সাথে এখন সান রয়েছে এটা জানতে পেরে শাওর ভীষণ রাগ হচ্ছিল। সে রেগে বাইরে এসে বসে থাকে। তখনই চ্যান সেখানে আসে। শাও তাকে বলে তুমি বিছানা ছেড়ে কেন আসলে? চ্যান বলে আমি ঠিক আছি, তোমার আমার পুরো শার্ট ভিজে গিয়েছিল তাই সেটা চেঞ্জ করতে উঠেছিলাম। তোমার কি হয়েছে, মন খারাপ করছো কেন? কে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? আমি তাকে শেষ করে ফেলবো, শত হলেও তুমি আমার জীবন বাঁচিয়েছো। এই বলে সে দাঁড়ায় আর বলে আজকের চাঁদটা অনেক বেশি আলো দিচ্ছে তাই না?
আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা। শাও বলে, তুমি কি বলতে চাচ্ছ? চিয়ান তখন দুহাত দিয়ে লাভ বানিয়ে শাওকে বলে, আমি তোমার প্রেমে পড়েছি, আই লাভ ইউ। শাও এসব দেখে অবাক হয় আর বলে, বন্ধ করো এসব। চিয়ান বলে, আমার হৃদয় বলছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। শাও বলে, কিন্তু আমি অন্য একজনকে ভালোবাসি। চিয়ান বলে, সেটা কি জুন? কিন্তু সে তো তোমাকে পছন্দ করে না, সে সানকে পছন্দ করে। শাও বলে, তাতে তোমার কি? আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। চিয়ান বলে, তুমি আমাকে ভালোবাসবে। শাও বলে, কখনোই না। চিয়ান আবারও বলে, তুমি আমাকেই ভালোবাসবে। এই বলে সে চলে যায়। এদিকে শাওয়ের আরেকজন ফ্রেন্ডও জুনকে মনে মনে পছন্দ করত। সে তাকে শাওয়ের সাথে দেখে হিংসা করতে থাকে। পরের দিন তাদের ল্যাবে একটি ডেড বডির পোস্টমর্টমের জন্য আনা হয়, কিন্তু রক্ত দেখে শাওয়ের তার মায়ের অ্যাক্সিডেন্টের কথাটা মনে পড়ে যায়। সেটারই সুযোগ নিয়ে শাওয়ের এক ফ্রেন্ড হাতে নীলপালিশ লাগিয়ে চিৎকার করতে থাকে। শাও তো তখন ব্লাড দেখে একদম সেন্সলেস হয়ে যায়, যার কারণে ভার্সিটির কর্তৃপক্ষ তাকে সতর্ক করে বলে সে যদি এমনটা আবারও করে তাহলে তাকে এই ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। বিকালে জুন দৌড়ে শাওয়ের কাছে আসে আর বলে, তোমার এতদিনের পরিশ্রম কেন বৃথা যেতে দিচ্ছ? তুমি কেন এই ঘটনা থেকে বের হতে পারছো না? আর তখনই রাস্তার পাশে একজন লোকের কার অ্যাক্সিডেন্ট হয়। জুন শাওকে বলে, তুমি তাড়াতাড়ি লোকটির রক্ত বন্ধ করো। কিন্তু শাওয়ের আবারও সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে। ফলে শাও বলে, আমি এটা করতে পারবো না। জুন বলে, তুমি ভয় পেও না, এখন আমরাই একমাত্র তাকে বাঁচাতে পারি। শাও তখন কাঁপা কাঁপা হাত নিয়ে কাজটি করতে থাকে। তারপর লোকটিকে হসপিটালে নিয়ে আসা হয়। শাওয়ের দুই হাতে প্রচুর রক্ত লেগেছিল। এই দেখে সে জুনকে বলে, দেখো জুন, আমি এটা করতে পেরেছি, আমি এখন রক্ত দেখে আর ভয় পাচ্ছি না। পরদিন হান, শাও আর ইলা মিলে আড্ডা দিচ্ছিল। ইলা তখন হানের হাত থেকে ড্রিঙ্ক কেড়ে নিয়ে একের পর এক খেতে থাকে আর হঠাৎই হানকে কিস করে দেয়, যেটা দেখে শাও তো একদম অবাক হয়ে যায়। এখানে ইলা হানকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবন, এখন তুমি কি বলো? হান কি বলবে কিছুই বুঝতে পারছিল না। এই কারণে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে এই কয়দিনে হানের সাথে আড্ডা দিতে দিতে ইলা তার প্রেমে পড়ে গিয়েছিল। এদিকে শাও বলে, ইলা তোমার উচিত ছিল আরো পরে তাকে সবকিছু বলা। ইলা বলে, সে যদি আমাকে পছন্দ করে থাকে তাহলে সে আমার কাছে অবশ্যই ফিরে আসবে। এটা শুনে শাও বলে, ভালোবাসাকে বিরতি দিতে হয়। এই বলে তারা দুজনেই ড্রিঙ্ক করতে থাকে। এবার শাও ভাবে সেও জুনকে তার মনের কথা বলে দিবে। তারপর শাও জুনের সাথে দেখা করে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। কিন্তু সে কিছু বলতে গিয়েও বলতে পারে না। জুন বলে, তুমি ড্রিঙ্ক করেছো তাই না? একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে তোমার শরীরে অ্যালকোহল থাকাটা মোটেও ঠিক না। শাও বলে, আমি সবসময় নিজেকে গাধা মনে করি, আর তুমি একটা গাজর হয়ে আমার চোখের সামনে ঝুলে আছো, আর আমি সেই গাজরটা ধরতে পারছি না, আমি সেই গাজরটা খেতে চাই। জুন বলে, তুমি এসব উল্টাপাল্টা কি বলছো? গাজর, গাধা এর মানে কি? শাও বলে, ধুর, তুমি কিছুই বুঝতে পারো না। এই বলে সে চলে যায়। কিন্তু জুন ঠিকই বুঝতে পেরেছিল শাও তাকে আসলে কি বলতে চাইছিল। এবার ক্লাস শেষে ছুটির পর জুন সানের বইটি ফেরত দেওয়ার জন্য তার কাছে আসে। তখন সান বলে, চলো আমরা কোথাও একটু বসি। জুন বলে, আমি এখন ব্যস্ত আছি, আমাকে শাওয়ের সাথে দেখা করতে যেতে হবে। সান বলে, তুমি সেখানে যাবে না, তুমি কি জানো না আমি তোমাকে ভালোবাসি? জুন বলে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, আমি শুধুমাত্র শাওকে ভালোবাসি। সান বলে, আমরা একসাথে কত বছর কাটিয়েছি, তাহলে তুমি আমাকে কেন ভালোবাসো না? জুন বলে, ভালোবাসতে কারণ লাগে। এই বলে সে চলে গেলে সান অনেকটা কষ্ট পায়। সে তখন শাওয়ের হোস্টেলে চলে যায় আর তার রুমের সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ফেলে। এমনকি সে তো এখানে একটি ডায়েরিও দেখতে পায়, যেটাতে শাও তার ভালোবাসার কথাগুলো প্রতিদিন নোট করে রাখতো। এবার তো সান সেটা নিয়ে রুমের বাইরে ফেলে দেয়। তখন সেখান দিয়ে তাদের আরেকজন ক্লাসমেট যাচ্ছিল আর সে ডায়েরিটি পড়ে থাকতে দেখে এই সুযোগটা কাজে লাগায়। আসলে সেও শাওকে হিংসা করত। পরের দিন সকালে শাও ঘুম থেকে উঠে তার ডায়েরিটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন তার বন্ধুরা বলে ওঠে, তোমার ডায়েরিটা আজ ভার্সিটির নোটিশ বোর্ডে ঝুলানো হয়েছে। শাও তখন দৌড়ে সেখানে যায় আর দেখে তার ডায়েরির সমস্ত পৃষ্ঠাগুলো ছিঁড়ে বোর্ডে ঝুলিয়ে রাখা হয়েছে। এই বিষয়টা নিয়ে সবাই তো অনেক হাসাহাসি করতে থাকে। এবার শাও এসব দেখে তো অনেক কষ্ট পায় আর কিছু পৃষ্ঠা ছিঁড়ে সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। তার পিছন পিছন তার বন্ধুরাও দৌড়াতে থাকে। এখানে চেন বলে, তুমি কেঁদো না শাও। তখনই সেখানে ফুলের তোড়া নিয়ে জুন আসতে থাকে শাওকে প্রপোজাল করবে বলে। শাও তখন ডায়েরির পৃষ্ঠাগুলো লুকিয়ে ফেলে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে চেন তো জুনের হাত থেকে ফুলগুলো ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলে। ফলে জুনও তার কলার চেপে ধরলে চেন বলতে থাকে, তোমার কারণে আজ শাও সবার সামনে হাসির পাত্রী হয়েছে। তখন শাওয়ের মেয়ে ফ্রেন্ডগুলো এসে বলে, জুন তুমি তাড়াতাড়ি নোটিশ বোর্ডের কাছে যাও। জুন তখন দৌড়ে সেখানে যায়।
গিয়ে দেখে শাও তার মনের কথাগুলো যে ডায়েরিতে লিখেছিল সেগুলো ঝুলানো রয়েছে। শাওয়ের লেখাগুলো পড়ে জুন তো এখানে অনেকটা খুশি হয় আর কলম দিয়ে সেখানে কিছু একটা লিখে দেয়। অন্যদিকে রুমে ফিরে শাও কান্না করতে থাকলে চেন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। শাও বলে, এটা ঠিক না, জুন শুধুমাত্র আমার ভালোবাসা। তখন তার এক ফ্রেন্ড কল করে বলে, শাও তুমি তাড়াতাড়ি আবারও নোটিশ বোর্ডের কাছে আসো। এই কথা শুনে শাও সেখানে ছুটে আসে আর দেখে তার লেখা লাভ লেটারগুলোর উপর জুন কলম দিয়ে লিখেছে, আমিও তোমাকে ভালোবাসি শাও। তারপর জুন সেখানে আসে আর বলে, তারা সবাই বলেছে তুমি নাকি আমার উপর ক্রাশ খেয়েছো, কিন্তু আসল সত্যটা তো হলো এই যে আমি তোমার উপর ক্রাশ খেয়েছি। আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি, তুমি একমাত্র আমার পুরো হৃদয় জুড়ে রয়েছো, তুমি ছাড়া আমার হৃদয় শূন্য, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। এই বলে জুন শাওকে প্রপোজাল করে জড়িয়ে ধরে। এইসব দেখে সবাই তো তখন হাততালি দিতে থাকে, কিন্তু সান এটা দেখে অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। এদিকে চিয়ানও কষ্ট পায় আর নিজের কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। এবার রাতের বেলা চিয়ান সে নোটিশ বোর্ডের সামনে গিয়ে একটি স্টিক দিয়ে বোর্ডের গ্লাস ভেঙে ফেলে আর তার হৃদয়ে প্রচন্ড ব্যথা অনুভব করে। এদিকে কার কি হলো সেসব এক সাইডে ফেলে রেখে জুন আর শাও একসাথে এনজয় করতে থাকে এবং সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটাতে থাকে। অন্যদিকে বাসায় ফিরে সান সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলতে থাকে। তখন সানের বাবা জুনকে ফোন করে তাদের বাসায় যাওয়ার জন্য বলে। জুন তাদের বাসায় আসলে সান বলে, আমি তোমার সাথে থাকতে চাই, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। জুন বলে, সরি, আমি তোমাকে ভালোবাসি না। জুন চলে যেতে চাইলে সান তাকে আটকায়। তখনই সেখানে সানের বাবা মা চলে আসে। সানের মা জুনকে বলে, তুমি তো আমার এক মেয়েকে মেরে ফেলেছো আর আরেক মেয়েকে মানসিকভাবে টর্চার করছো, কেন এমনটা করছো? তখন জুন কিছু একটা মনে করে। আসলে ছোটবেলায় জুনদের পরিবারের সাথে সানদের পরিবারের একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। জুন, সান আর সানের বড় বোন জিন মিলে একদিন দুষ্টামি করতে করতে একটা লেকের পাড়ে চলে আসে। সানের বড় বোন তখন জুনের কাছ থেকে একটি পুতুল নিয়ে টানাটানি করতে থাকে। জুন এক পর্যায়ে সেটা ছেড়ে দিলে জিন গিয়ে লেকের পানিতে ছিটকে পড়ে। জুন তখন তাকে বাঁচানোর জন্য নিজেও লেকের পানিতে লাফ দেয়। এদিকে সান বাড়িতে চলে যায় আর জুনের মাকে বলে জুন জিনকে পানিতে ফেলে দিয়েছে। জুনের মা দৌড়ে সেখানে যায় আর জুনকে কোনো রকম ভাবে উদ্ধার করে। তখনই সেখানে সানের বাবা মাও চলে আসে। সানের মা বলে, জুন তো এখানে, তাহলে আমার মেয়ে জিন কোথায়? নিজের মেয়ের এভাবে তিনি মেনে নিতে পারেনি। আর এখান থেকে সিনটা বর্তমানে আসে। জুন সানদের বাড়ি থেকে চলে যাচ্ছিল, তখন সানও তার পিছন পিছন ছুটতে থাকে আর এক পর্যায়ে পড়ে গিয়ে আঘাত পায়, ফলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। পরের সিনে আমরা দেখি সানের মা জুনের মাকে ফোন করে আজে বাজে কথা বলতে থাকে। তিনি জুনের মাকে বলে, তুমি তোমার সন্তানকে দেখে রাখতে পারো না? সেদিনের সেই ঘটনার জন্য জুন দায়ী, আর এখন সে আমার ছোট মেয়ের পিছনে লেগেছে। জুনের মা তখন বলে, তুমি আমার ছেলেকে এভাবে দায়ী করতে পারো না, কারণ সেদিন তার কোনো দোষী ছিল না। আর এসব কিছু জুন পাশ থেকে শুনতে পায়। এদিকে শাও দেখে জুন তার কল রিসিভ করছে না, তখন তো সে অনেকটাই চিন্তায় পড়ে যায় আর জুনকে খুঁজতে খুঁজতে তার বাসায়ও চলে আসে। এখানে শাও জুনকে বলে, তুমি কি নিয়ে এত চিন্তা করছো? জুন তখন দুহাত বাড়িয়ে শাওকে বলে, তুমি কি একটু আমাকে জড়িয়ে ধরবে প্লিজ? শাও তখন তাকে জড়িয়ে ধরে। এখানে জুন এবার তাকে সবকিছু খুলে বলে, সাথে এটাও বলে, আমাকে ছেড়ে তুমি কখনো যেও না। শাও বলে, আমি সবসময় তোমার পাশেই আছি, কোথাও তোমাকে ছেড়ে যাব না। তারপর তারা তো রোমান্স করতে শুরু করে দেয়। তারপর জুনের মা শাওকে তার রুমে ডেকে নেয় আর বলে, তুমি যদি জুনকে ছেড়ে যাও তাহলে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। শাও তখন বলে, আমি ছোটবেলা থেকে জুনকে চিনি, সে কারোর সাথেই বন্ধুত্ব করতো না, সবসময় একা থাকতো, শুধুমাত্র আমার কাছেই সে আসতো। আমি কখনোই তাকে ছেড়ে যেতে পারবো না। যখনই আমাকে তার প্রয়োজন হবে ঠিক তখনই আমি তার কাছে এসে হাজির হয়ে যাব। এই বলে শাও এখান থেকে চলে যায়। তারপর সেখানে জুনের বাবা এসে বলে, এতদিন আমি বুঝতে পেরেছি আমাদের ছেলে জুন কেন শাওকে এত পছন্দ করে। জুনকে তার মা বলে, আমি শাওর সাথে কথা বলেছি আর তার সাথে কথা বলে আমি মুগ্ধ হয়েছি। আমি চেয়েছিলাম তুমি তার থেকেও বেটার কাউকে নিজের লাইফ পার্টনার বানাও, কিন্তু এখন আমি বুঝে গিয়েছি শাওই তোমার জন্য সবচেয়ে বেটার অপশন। আমি চাই তুমি তোমার জীবনের শেষ পর্যন্ত তার সাথেই থাকো। এদিকে সান সুস্থ হলে জুন তাকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরে। জুন বলে, আমি এখন যাচ্ছি, কিন্তু সান বলে, বাবা মা বলেছে আজ রাতে তোমাকে আমাদের সাথে ডিনার করতে। জুন বলে, নো থ্যাঙ্কস, আমি চলে যাই। সান বলে, তুমি কি কখনোই শাওকে ছেড়ে দিতে পারবে না? জুন বলে, না, এটা আমি কখনোই পারবো না। এই বলে সে তার ওয়ালেট রেখে সেখান থেকে চলে যায়। তারপর সান সেটা খুলে দেখে সেখানে তার বড় বোনের ছবি। জুন মূলত এই ছবিটা এই কারণেই তার ওয়ালেটে রেখেছিল কারণ সে সেদিন তাকে বাঁচাতে পারেনি, আর এখন এই ছবিটা প্রতিদিন দেখে সে ডক্টর হওয়ার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারে। এদিকে আগামীকাল জুন আমেরিকায় চলে যাবে। শাও তাকে একটি ডায়েরি দেয় আর বলে, যখন তোমার
আমার কথা মনে পড়বে তখনই তুমি এটাতে লেখা শুরু করবে। এখানে শাও তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে আর বলে, আমি প্রতিদিন তোমাকে অনেক বেশি মিস করব, তোমার চেহারা প্রতিদিন আমার চোখের সামনে ভেসে উঠবে। জুন বলে, সময় যেন দ্রুত চলে যায় আর আমি যেন তোমাকে আবারও ফিরে পাই। তারপর অনেকগুলো বছর কেটে যায় আর আমরা দেখি হান আর ইলা একসাথে থাকবে বলে একটি হোটেল বুক করেছে। হান বলে, আমি তোমাকে কথা দিচ্ছি ভবিষ্যতে আমি তোমার সব চাওয়া পাওয়া পূরণ করব। ইলা বলে, কিসের প্রমিস করছো? হান বলে, তুমি আমার ডান্স পার্টনার হবে। ইলা বলে, শুধুমাত্র ডান্স পার্টনার? তারপর তারা খুনসুটি করতে থাকে। অন্যদিকে জুন আজকে আমেরিকা থেকে শাওকে জানায় খুব শীঘ্রই সে দেশে ফিরে আসবে, কিন্তু অনেকদিন পার হয়ে যায়, তবে জুনের কোনো খোঁজই পাওয়া যায় না। কয়েকদিন পর সান আর চ্যান দুজন শাওর বাসায় আসে। শাও তাদের দুজনকে দেখে অবাক হয়ে যায়। সান বলে, গত 2 দিন আগে জুনের বাবা মা এই খবরটা পেয়ে আমেরিকায় চলে গিয়েছে। শাও জিজ্ঞাসা করে, কি খবর? সান বলে, জুন আমেরিকা থেকে দেশে ফেরার সময় তাদের প্লেনটি ক্র্যাশ করেছে, সে আর বেঁচে নেই। তুমি বিশ্বাস করো আর না করো, এটাই সত্যি। এই কথাটা শোনার পর শাও তো একদম ভেঙে পড়ে আর বলে, এটা আমি বিশ্বাস করি না, তুমি আমাকে মিথ্যা বলছো। চ্যান বলে, জুনের মা আমাকে ফোন করে জুনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। শাও বলে, এটা অসম্ভব, সে আবারও ফিরে আসবে, আমি তোমাদের কোনো কথাই বিশ্বাস করি না। এই বলে সে তো প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে আর এখান থেকে চলে যায়। শাও তার ভালোবাসার মানুষটির মৃত্যুর কথা কোনোভাবেই মেনে নিতে না পেরে চিৎকার করে কান্না করতে থাকে। এদিকে হান আর ইলাও শাওর এই কষ্ট দেখে কান্না করতে থাকে। এভাবে আরো কিছুদিন পার হয়ে যায়। আজ শাও একজন সাকসেসফুল ডক্টর, নিজেকে সে সবসময় পেশেন্টদের সেবায় ব্যস্ত রাখে। একদিন দেখা যায় শাওকে তার সহকর্মী ডক্টর বলছে, আমাদের নেক্সট অপারেশন মাত্র 10 মিনিট পরেই শুরু হবে। সেই সাথে আরো বলে, হসপিটালে নতুন একজন ডক্টর জয়েন করেছে। শাও নতুন ডক্টরের ফাইলটি খুলে দেখে তার নাম হলো জুন। তারপর সে একটি পেশেন্টের বেডের কাছে যায়। সেখানে থাকা লোকটিকে দেখে পেশেন্ট ভেবে বলে, হসপিটালের নার্সরা এখন ডিউটিতে রয়েছে, পেশেন্ট এখানে কেন ড্রেস চেঞ্জ করছে? তারপর শাও লোকটিকে দ্রুত ড্রেস চেঞ্জ করে নিতে বলে। তারপর শাও দেখে পেশেন্টটি তো এংরি বার্ড ছবিওয়ালা আন্ডারওয়্যার পরে রয়েছে। কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ করে জুন তার সামনে চলে আসে। শাও তো এখানে জুনকে দেখে একদম শকড হয়ে যায়। আসলে প্লেন ক্র্যাশের পর সবাই ভেবেছিল জুন মারা গিয়েছে, কিন্তু জুন বেঁচে ছিল এবং তার একটা ব্রেন সার্জারি হয়েছিল, যার কারণে সে কারোর সাথেই কোনো কন্ট্রাক্ট করতে পারেনি। ডক্টরদের অসামান্য চিকিৎসায় জুন বেঁচে গিয়েছিল। এখানে জুন বলে, আজ অনেক বছর পর ডক্টর জুন আর ডক্টর শাও একই হসপিটালে একই সাথে রয়েছে। তারা দুজন দুজনকে তখন কাছে টেনে নেয় আর তাদের মিলনের মধ্য দিয়ে এই রোমান্টিক ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলে যাই, তোমরা অনেকেই দেখি ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো না। এমনটা কেন করো? একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে কি এমন ক্ষতি হয়ে যায়? এখনই সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশেই থাকো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।